আশা করি সাথেই থাকবা। তো আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা তরঙ্গ, দেখতে পাচ্ছি উপরের দিকে যে একটা তরঙ্গ দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। তো তরঙ্গ যখন সামনের দিকে যায় তখন তাদের একটা কি থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে না? এখন দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এই যে তরঙ্গটা দিলাম এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাচ্ছে কিছু ছোট, আবার কিছু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বড়। যত ডানের দিকে গেছে তরঙ্গ দৈর্ঘ্যের মান ধীরে ধীরে বড় হয়ে গেছে। এবং তরঙ্গ দৈর্ঘ্যের এই মানের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা অঞ্চল আছে, যে গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এই ধরনের বেশ কয়েকটা অঞ্চল আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এই ছবিটা দেখে আমরা কি কিছু ধারণা করতে পারতেছি যে আজকে কি পড়বো? জি স্যার। কি স্যার একটু বলেন তো। স্যার তরঙ্গের বর্ণালী নিয়ে। ভেরি গুড। তাহলে আমরা আজকে আলোচনা করব তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমাদের যে বিকিরণটা হয় সেই বিকিরণের বিভিন্ন অঞ্চল, তো বর্ণালী যে সৃষ্টি হচ্ছে সেই বর্ণালী বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণের অঞ্চল। তাহলে যেহেতু আমরা ছবিতে দেখেছিলাম, আচ্ছা আগে সেই গল্পটা দেখে নিই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে তড়িৎ চুম্বকীয় অঞ্চলের শ্রেণী বিভাগটা তোমরা জানতে পারবে, এবং অতি বেগুনি রশ্মির মাধ্যমে জাল নোট এবং জাল পাসপোর্ট এগুলো কিভাবে শনাক্ত করা হয় সেটার কৌশল জানতে পারবে। যদিও আরেকটা দিয়েছি, এটা মনে হয় শেষ করতে পারবো না। তাহলে আমরা আসি তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে তড়িৎ চুম্বকীয় বিকিরণকে আমরা মোট 7টা অঞ্চলে ভাগ করব। এটা কি মনে থাকবে স্যার? এটা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে তড়িৎ চুম্বকীয় বিকিরণকে আমরা 7টি অঞ্চলে ভাগ করব। এমসিকিউতে আসতে পারে। তাহলে এই 7টা অঞ্চল কি কি? তাহলে আমি এখানে আরেকটা ছবি দিয়েছি, দেখো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা স্কেলের মতো করে দেওয়া আছে না স্যার নিচে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাচ্ছে জি উপরের স্যার। দিকে একটা তরঙ্গের ছবি আছে, সেখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। তার প্রথম দিকে যে তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো দেখতে পাচ্ছি কি বড় বড়, পরের দিকে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে ছোট ছোট। জি স্যার। তাহলে এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমাদের বিকিরণকে যে কয়েকটা অঞ্চলে ভাগ করবো সেই অঞ্চলগুলোকে বোঝার জন্য এখানে একটা ছবিও দেওয়া আছে, দেখো। প্রথমে আমার বাম পাশ থেকে আমি শুরু করছি। বাম পাশে এটা কিসের ছবি স্যার? রেডিও। ভেরি গুড। তাহলে এই রেডিওকে আমরা চিনি, আমরা তো এখন এফএম এর যুগে আছি। এটা অনেক আগে ছিল রেডিও। আচ্ছা, তাহলে এখানে যেহেতু একটা রেডিও ছবি আছে সেজন্য আমরা বলতে পারি স্যার প্রথম যে অঞ্চলটাতে আমরা ভাগ করছি সেটার নাম হচ্ছে কি রেডিও তরঙ্গ বা রেডিও ফ্রিকোয়েন্সি অঞ্চল। বুঝছি স্যার। এরপরে যে ছবিটা আছে সেটা কিসের? ওভেন। ওভেন। তাহলে ওভেনের পুরো নামটা কি? মাইক্রোওয়েভ ওভেন। ঠিক আছে স্যার। তো এখানে এই জন্য আমরা এই অঞ্চলটাকে ভাগ করব মাইক্রোওয়েভ অঞ্চল নামে বা মাইক্রো তরঙ্গ নামে। এরপর একটা রিমোটের ছবি দেখা যাচ্ছে স্যার। রিমোট। স্যার রিমোটের মধ্যে কোন ধরনের ইয়ে থাকে জানি? একজন বলছিলাম অনেক কতদিন, রিমোট থেকে যে বিকিরণটা আসে সেটা কিসের? মনে পড়তেছে না। আচ্ছা আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তাই দেখো, তাহলে আমাদের প্রথম যে তরঙ্গ সেটা ছিল রেডিও তরঙ্গ, এরপরটা ছিল মাইক্রো তরঙ্গ, এবং এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে অবলোহিত তরঙ্গ বা আইআর তরঙ্গ বলা হয়। এটা আমরা দেখতে পাই না, আমাদের চোখ এটাকে দেখতে পারে না, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান যে আলো আমরা যেটা দেখি সেটার চেয়ে বেশি বলে আমাদের চোখ এটা দেখতে পায় না। তো স্যার এই যে 3 নাম্বারটা হচ্ছে অবলোহিত রশ্মি। তো এখানে তো আমরা লাল কালার দেখে বুঝতে পারছি এটা হচ্ছে অবলোহিত রশ্মি। এরপরে যেটা আছে ছবি, এটা কি দেখতে পাচ্ছি? জি স্যার। বাল্ব। এটা বাল্ব। বাল্ব জ্বললে আমরা সবকিছু দেখি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই জন্য আমরা এই অঞ্চলটাকে কি বলবো? দৃশ্যমান অঞ্চল। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। এরপরে দেওয়া আছে স্যার সূর্যের ছবি। সূর্য থেকে যে রশ্মিটা বের হয় দুপুরবেলা সেটার নাম কি জানি? অতি বেগুনি রশ্মি। তাহলে আমরা কালার দেখে বুঝতে পারছি এরপরটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল। এরপরে যে দুইটা দেওয়া আছে সবুজ কালার করে দেখি স্কেলের মধ্যে, এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, যে চিহ্নটা আমরা এসএসসি তে দেখছিলাম। জি স্যার। এই স্যার তেজস্ক্রিয়। ভেরি গুড। কে বলছে এটা? স্যার ইশতিয়াক। ইশতিয়াক। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, যেটাকে ট্রিফয়েল বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি তেজস্ক্রিয় মৌল থেকে এই রশ্মিগুলো নির্গত হয়। তাহলে এই ধরনের রশ্মিগুলো কি কি আছে স্যার? দুইটা আছে এই ধরনের রশ্মি। একটার নাম হচ্ছে এক্স রে এবং আরেকটার নাম হচ্ছে
গামা রে বা গামা রশ্মি। ঠিক আছে, একটা হচ্ছে এক্স রশ্মি আর একটা গামা রশ্মি। গামা এই দুইটা রশ্মি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো আমি প্রথমে অঞ্চলগুলোর নাম জেনে নিয়েছি, এখন আমরা এই অঞ্চলগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান এবং এই যে বিকিরণের যে অঞ্চলগুলো আছে সেগুলো কোনটা কি কাজে ব্যবহৃত হয় সেটা একটু দেখে নিই, এটা আমাদের এমসিকিউতে আসতে পারে। তার প্রথমেই আসি গামা রশ্মি। তো গামা রশ্মির ক্ষেত্রে আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মনে রাখতে হবে 10⁻⁴ থেকে 10⁻²⁻2 ন্যানোমিটার। তার মানে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি খুবই কম, খুবই ছোট। ঠিক আছে স্যার, আমরা আগের ছবিতে যেটা দেখছিলাম গামা রশ্মি ছিল একদম ডান পাশে, তার মানে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি খুবই ছোট। তো গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ছোট, সেজন্য কি আমরা বলতে পারি যে গামা রশ্মির শক্তি অনেক বেশি? এটা কি বলা যায়? জি স্যার, আমরা গত ক্লাসটাতে একটা সম্পর্ক পড়ছিলাম যে, মনে আছে, ই সমানুপাতিক 1/λ এরকম পড়ছিলাম না স্যার? জি স্যার। জি স্যার, ওই সম্পর্কটা এখানে কাজে আসবে। যদি ল্যামডার মানটা ছোট হয় তাহলে শক্তির মান কি হবে? বড় হবে। বেশি হবে, বড় হবে। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি কি তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে শক্তির মান অনেক বেশি হবে। যেহেতু গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের যে 7টা অঞ্চল আছে, 7টা অঞ্চলের মধ্যে সবচেয়ে কম, সেজন্য আমরা বলবো যে গামা রশ্মির শক্তিটা হচ্ছে অনেক বেশি, এবং এই কারণে গামা রশ্মি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। গামা রশ্মি যদি আমাদের শরীরে কোনো স্থানে পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা টিউমার বা ক্যান্সার সহ অন্যান্য রোগে আক্রান্ত হতে পারি। এর জন্য গামা রশ্মি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আসি, যদিও গামা রশ্মিটা আমাদের জন্য ক্ষতিকর, তাও এটার কিছু ব্যবহার আছে। গামা রশ্মি দেখো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয় এবং সাধারণত ফলমূল সংরক্ষণের জন্য এটা ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে পচনশীল যে ফলমূলগুলো আছে যেগুলো আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়, যেমন স্ট্রবেরি টাইপের যেগুলো আছে, যেগুলো আমাদের দেশে উৎপাদন খুব একটা হয় না, সেগুলোকে যখন আমরা বিদেশ থেকে আমদানি করি তখন বিদেশ থেকে সেগুলো ওরা যে প্যাকেটজাত করে পাঠায়, পাঠানোর সময় এই গামা রশ্মি প্রয়োগ করে পাঠায়। তবে নিয়ন্ত্রিত মাত্রায় দেওয়া হয় গামা রশ্মি। যদি বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে সেগুলো ওই ফলমূলের মধ্যে থেকে গেলে আমাদের আবার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হবে। তো এখন আসা যাক, এরপরটা হচ্ছে এক্স রে বা এক্স রশ্মি। এটা কে আবিষ্কার করছে জানি? রন্টজেন। ভেরি গুড। তাহলে উইলিয়াম রন্টজেন নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, এবং উনি যখন এই রশ্মিটা আবিষ্কার করেছেন আসলে উনি ওই রশ্মিটার কোনো নাম জানতেন না, বা কি নাম দিবে সেটা উনি বুঝতে পারেন নাই। তো আমরা যখন বীজগণিতে কোনো অজানা সংখ্যা ধরি তখন সেক্ষেত্রে আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই না? যে মনে করি অজানা সংখ্যাটি এক্স, সমীকরণের সমাধান করার সময় এই ধরনের আমরা অজানা গুলোকে এক্স হিসেবে ধরে নিয়েছিলাম। তো উনিও যেহেতু এই রশ্মিটার নাম জানতেন না, সেজন্য উনি এই রশ্মিটাকে বলেছিলেন কি এটা হচ্ছে এক্স রশ্মি। সেখান থেকেই এটাকে এক্স রে বা এক্স রশ্মি নামে ডাকা হয়। তো এই এক্স রশ্মি এটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো তো, দেখো গামা রশ্মিটা যেখানে শেষ, অর্থাৎ গামা রশ্মির সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যেটা, এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য সেটা এখানে যেটা শেষ, এখানে সেটা শুরু। তাহলে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 10⁻⁻² থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত, এবং যেহেতু এটারও তরঙ্গ দৈর্ঘ্যের মান কম সেজন্য এটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এখন আমরা স্যার মনে রাখবো, যখন আমাদেরকে এক্স রে করতে হয় বিভিন্ন কাজে, যখন হাড় ভেঙে যায় বা অন্য কোনো কাজে যখন এক্স রে করতে হয়, তখন আমরা খেয়াল রাখবো যে শরীরের একটা অংশের মধ্যে যাতে একাধিকবার এক্স রে করা না হয়। কারণ এই এক্স রশ্মিটা যেহেতু ক্ষতিকর, সেটা আমাদের যে জীবন্ত কোষ আছে বা টিস্যু যেগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়। সে কারণে যদি আমরা একটা অংশের মধ্যে একাধিকবার এক্স রে করি তখন সেক্ষেত্রে আমরা রোগে আক্রান্ত হতে পারি। স্যার, জি স্যার বলেন। স্যার বইতে যে 10⁻³ দিছে তরঙ্গ দৈর্ঘ্য শুরুটা? স্যার জি স্যার। 10⁻³ ন্যানোমিটার দিছে? জি স্যার, 10⁻³ - 10 ন্যানোমিটার। আর স্যার গামা রশ্মিটা দিছে 10⁻5 থেকে 10⁻3। 10⁻5 থেকে 10⁻3 দিছে। আচ্ছা স্যার, এটা আমি লিখছিলাম যে আমাদের আরেকটা বই আছে সেখান থেকে, তোমরা তোমাদের বইতে যেটা আছে সেটা লিখতে পারো, সমস্যা নেই। আমি ওই অক্ষরপুত্র বইতে আমার বাসা ছিল না, তো আমি ওই কাজল বাদসের বইটা থেকে লিখছি এটা। তো এগুলো তোমরা তোমাদের ওই বইয়ের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, এখানে কোনটা লিখবো, 10⁻4 নাকি 10⁻2? হ্যাঁ, এটাও লিখতে পারো, তোমাদের বই থেকে যেটা আছে সেটাও লিখতে পারো, যেহেতু এটাও একটা বই থেকে লিখছি আমি তো এগুলো আন্দাজে লিখি না, বই থেকে। না স্যার, এটা বলতেছে না স্যার, এত থেকে এত বলছে স্যার, কোনটা লিখবো?
না, এটা রেঞ্জ, একটা রেঞ্জ থাকে এখানে, নির্দিষ্ট করে বলা যাবে না রেঞ্জের যে রেঞ্জ থেকে যে এই রেঞ্জের মধ্যে লিখতে হবে স্যার। 10 টু দি পাওয়ার, তোমাদের বইতে যদি 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার -3 থাকে ওইটাই লিখবা, মানে এত থেকে এত এর মধ্যে থাকবে, নির্দিষ্ট করে বলা যাবে না কত। বুঝছে স্যার। ঠিক আছে, কারণ এই গামা রশ্মির এই সবগুলোরই কি থাকে, এরকম একটা রেঞ্জ থাকে, নির্দিষ্ট করে কোনো অ্যাকুরেট মান নেই। তো এই এক্স রশ্মিটা যেহেতু ক্ষতিকর, তাহলে এই এক্স রশ্মিটা আমরা শরীরের এক অংশের মধ্যে একাধিকবার করবো না। তাহলে দেখো তো এটা ব্যবহারটা কোথায় কোথায় সাধারণত আমাদের যে সিআইডিরা আছে, গোয়েন্দারা আছে, তারা অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করে, এবং মানবদেহের কোনো অংশের হাড় যদি ভেঙে যায় সেটা শনাক্তকরণ এবং যৌগের গঠন নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন যৌগের আকৃতি কেমন সেটা আমরা এক্স-রের মাধ্যমে জানতে পারি। তাহলে দুইটা গেল, এরপর আসা যাক তৃতীয় যেটা আছে অতি বেগুনি অঞ্চল। এই অতি বেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যটা আছে কত, 10 থেকে 380 ন্যানোমিটার। এবং এই অতি বেগুনি অঞ্চলটাকে আমরা দেখতে পাই স্যার? না স্যার। না স্যার। এটা আমরা দেখতে পাই না। সূর্য থেকে যদি এই যে রশ্মিটা আসছে সেটা যদি আমরা দেখতে পেতাম তাহলে তো আমরা অবশ্যই সাবধান থাকতে পারতাম যাতে আমাদের রোগ না হয়। তাহলে এই অতি বেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান 10 থেকে 380 ন্যানোমিটার, এবং এই অঞ্চলের রশ্মিটা মূলত ড্রাগ শনাক্তকরণে। তো ড্রাগ শনাক্তকরণ বলতে আমাদের যে কাস্টমস অফিসাররা আছে বাহির থেকে যখন চোরাচালান হয় ড্রাগসের, তখন তারা এই অতিবেগুনি রশ্মির সাহায্যে কোনো বক্সের মধ্যে ড্রাগস আছে কিনা সেটা শনাক্ত করেন। এছাড়া জাল নোট বা জাল পাসপোর্ট এগুলো শনাক্তকরণের ক্ষেত্রেও এই রশ্মিটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ এই রশ্মিটার কাজ হচ্ছে মূলত কি, শনাক্ত করা। আমরা এটা মনে রাখবো যে অতিবেগুনি অঞ্চলের কাজ হচ্ছে শনাক্ত করা। এরপরটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 380 থেকে 750 ন্যানোমিটার। যদিও বইতে হয়তো 780 পর্যন্ত আছে, তোমাদের বইতে কত আছে স্যার? 780 পর্যন্ত। 780? 780। জি স্যার। তো জি স্যার। 380 থেকে 780 পর্যন্ত লিখতে পারো, 380 থেকে 780 ন্যানোমিটার। এবং এক্ষেত্রে দেখো যেহেতু এটা একটা মোটামুটি বড় অঞ্চল, সেজন্য এই বড় অঞ্চলটাকে আবার 7টা অঞ্চলে ভাগ করা হয়। এই 7টা অঞ্চল কি কি স্যার জানি? দৃশ্যমান অঞ্চল 7টা। দৃশ্যমান অঞ্চলের 7টা কালার আছে, বে, নি, আ, সহ, কলা, যেটাকে জি ইংলিশে স্যার। ভিওর বলা হয়, ভায়োলেট, কি কি আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, 7টা না? লাল। তো এখানে দেখো জি দেখতে স্যার। ছবি দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে। তো স্যার আমাদের একটু কষ্ট করে আমি বলে দিব যে কোনটা কোনটা মনে রাখবো, আমাদের সবগুলো মনে রাখার দরকার নেই। আমাদের অঙ্ক করার সময় আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর অঙ্ক করবো, তখন সেখানে আমাদের 3টে অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান মনে রাখতে হবে। তো দৃশ্যমান অঞ্চল মূলত আমাদের দেখার কাজে ব্যবহৃত হয়, আমরা এটা দিয়ে দেখতে পাই। এরপর এটা হচ্ছে অবলোহিত অঞ্চল। অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 750 ন্যানোমিটার থেকে কত, 750 থেকে 10⁶ ন্যানোমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত বলতে পারি। এবং এই অঞ্চলটা যেহেতু অনেক বড় একটা অঞ্চল, সেজন্য এই অঞ্চলকে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আবার 3টে অঞ্চলে ভাগ করা হয়, 3টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে নিয়ার ইনফ্রারেড, এরপর হচ্ছে মিডল ইনফ্রারেড, আরেকটা হচ্ছে ফার ইনফ্রারেড। অবলোহিতের ইংরেজি নামটা হচ্ছে IR বা ইনফ্রারেড অঞ্চল। ঠিক আছে, তো এই ইনফ্রারেড অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করতেছি। একটা নাম হচ্ছে নিয়ার IR, যেটা তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 750 ন্যানোমিটার বা 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত। এবং এই অঞ্চলের রশ্মিটা সাধারণত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মিডল IR 2.5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত। এই অঞ্চলের রশ্মিটা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়। এবং ফার IR যেটা আছে সেটা হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত, এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমাদের IR অঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতেছে এবং অন্যটা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তা এখন আমাদের, আমি যে একটু আগে বললাম যে আমাদের 3টা অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান মনে রাখতে হবে। এর মধ্যে 3টা হলো অতিবেগুনি অঞ্চল, তোমরা দাগিয়ে রাখতে পারো, অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল এবং অবলোহিত অঞ্চল বা IR যেটা, সেই 3টা, এই 3টা অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান তোমাদের মনে রাখতে হবে ওই হাইড্রোজেনের বর্ণালী নির্ণয় করার জন্য। এবং সাথে যদি দৃশ্যমান হয় তাহলে সেই দৃশ্যমান অঞ্চলের ক্ষেত্রে যে 7টা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আবার স্যার একটা আবার বলুন তো স্যার। অতিবেগুনি, দৃশ্যমান এবং অবলোহিত, এই 3টে অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো মুখস্থ রাখতে হবে। তো এখন এই তোমরা অঙ্ক করার সময় অবলোহিত অঞ্চলের মধ্যে এটা তোমাদের MCQ জন্য লাগবে। এখন যে স্লাইডটা দেখাচ্ছিলাম সেটা MCQ জন্য লাগবে, আর এই তোমরা মেইনলি মনে রাখবে যে এটা
750 থেকে ওই যে কত 750 থেকে 10⁶ ন্যানোমিটার এইটা পর্যন্ত মনে রাখবা। অর্থাৎ তোমরা এই তিনটা তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা। 10 থেকে 380 হলে অতিবেগুনি, 380 থেকে 780 বা 750 পর্যন্ত হলে কি দৃশ্যমান, এবং 750 থেকে এটা কত অবলোহিত অঞ্চল। এই তিনটা তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের মনে রাখতে হবে। ওই হাইড্রোজেনের বর্ণালীর অঙ্কগুলো করার সময় এই তিনটা অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, এবং দৃশ্যমান অঞ্চলে যদি হয় তখন সেক্ষেত্রে এই 7টা তরঙ্গ দৈর্ঘ্য আবার আলাদা আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে স্যার, যদি আমাদের অঙ্কে আসে যাতে আমরা পারি। বাকিগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এই তিনটা হচ্ছে ম্যাথের জন্য। আমাদের যখন গাণিতিক সমস্যা আসবে তার গাণিতিক সমস্যাগুলোকে আমরা এই তিনটা গাণিতিক সমস্যাগুলো এই তিনটা অঞ্চলের মধ্যে পেয়ে যাব। তো এই ব্যবহারগুলো দেখে নিও, এগুলো আসতে পারে। এরপরটা হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চল। মাইক্রোওয়েভ অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 100 মিলিমিটার পর্যন্ত, এবং এটা সাধারণত রাডার, টিভি বা মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সর্বশেষ রেডিও ওয়েভ অঞ্চল। রেডিও ওয়েভ অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 100 থেকে কত 10⁶ থেকে 10⁶ মিলিমিটার পর্যন্ত, এবং এটা মূলত এফএম রেডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এফএম রেডিও চালানোর জন্য এটা ইউজ করি। তাহলে এই যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান এবং তাদের ব্যবহার, এগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। প্লাস সিকিউতে ওই যে বললাম তিনটে অঞ্চল, অতিবেগুনি, দৃশ্যমান এবং অবলোহিত, এই তিনটে অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের মান মুখস্থ রাখতে হবে। তো স্যার এগুলো কি স্ক্রিনশট দিচ্ছেন নাকি খাতায় লিখে রাখছেন? স্ক্রিনশট নিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি স্ক্রিনশট নেওয়া হয়েছে এটা, এই পেজটা? ওকে স্যার, তাহলে এর পরেরটাতে আসি আমরা। আজকের জন্য সম্ভবত সর্বশেষ টপিকস জাল নোট বা জাল পাসপোর্ট, এগুলো শনাক্ত করতে চাই। তাহলে এগুলো শনাক্ত করার জন্য আমরা বলছিলাম যে কোনো কিছু শনাক্ত করার জন্য আমরা কোন রশ্মি ব্যবহার করবো স্যার? অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি। তাহলে এই যে জাল নোট বা জাল পাসপোর্ট যেগুলো আছে সেগুলোকে আমরা শনাক্ত করার জন্য এই অতিবেগুনি রশ্মির কাজটা জানবো। অতিবেগুনি রশ্মিটা কিভাবে আমাদেরকে সাহায্য করে। তো আমরা শুরুতেই এখানে একটা কাগজের নোট দেখতে পাচ্ছি, 1000 টাকার নোট নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। তো এই নোটের মধ্যে সাধারণত এই নিরাপত্তার জন্য, অর্থাৎ আসল টাকা যদি হয় তাহলে সেই আসল টাকার মধ্যে নিরাপত্তার জন্য দুইটা ব্যবস্থা নেওয়া হয়। কি কি স্যার বলতে পারবো? যে বলতে পারবেন টাকাটা তার। ঠিক আছে স্যার ভার্চুয়ালি পাবো স্যার, রিয়েলে তো পাবো না। ভার্চুয়ালি দিব আর কি, যেহেতু রিয়েলি আমাদের দেখা হচ্ছে না। যে বলতে পারবেন টাকাটা তার। বিকাশ করে দিলে হয়েছে। বিকাশ করে। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে এখানে নিরাপত্তার জন্য যে দুইটা ব্যবস্থা নেওয়া হয় সেগুলো কি জানি স্যার? স্যার ওই স্যার জানি না। কি কি থাকে স্যার? এটা যে আমরা অরিজিনাল নোট যে চিনবো সেটা কিভাবে চিনি? স্যার ওই যে 1000 টাকার উপরে স্যার কয়েকটা দাগ আছে। ভেরি গুড। তাহলে ওই যে দেখো যে হ্যাঁ, প্রকৃতপক্ষে চেনার জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে আমার কার্সর তোমার দেখা যাচ্ছে, জি এই স্যার। যে উপরে যে ইংলিশে 1000 লেখা আছে সেটা দেখবো যে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, মোলায়েম ভাবে বা কোমল ভাবে যদি স্পর্শ করি তাহলে দেখবো যে সেটা কিছুটা খাঁজ যুক্ত বলে মনে হয়, উঁচু নিচু বলে মনে হয়, লেভেল না, প্লেন না। এটা জি স্যার। অরিজিনাল নোট যদি হয় তাহলে এটা খাঁজ যুক্ত বলে আমাদের মনে হবে। আর তাছাড়া যদি আমরা আলোতে ধরি, সূর্যের আলোতে যদি ধরি, তাহলে এই কালার, এই যে 1000 টাকার যেটা লেখা আছে উপরে ইংলিশে, সেটা কালার কিন্তু চেঞ্জ হয়। দেখছি স্যার, যদি না দেখি তাহলে আজকে দেখবো। আচ্ছা, আমার আলোচনার বিষয় সেটা না। আমাদের আলোচনার বিষয় ছিল আমরা জাল নোট বা জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে এই যে ইউভি রশ্মির ভূমিকা। তাহলে দেখো জাল, এই যে নোটের নিরাপত্তার জন্য মূলত দুইটা ব্যবস্থা নেওয়া হয়। একটা হচ্ছে এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশের মধ্যে কি থাকে স্যার? এই যেখানে একটা সাদা অংশ আছে, সেই সাদা অংশটা কি খেয়াল করছে কেউ? জি স্যার। জি স্যার, একটা ছাপা কিছু একটা জলছাপ থাকে। জলছাপটা কার? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। জি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর একটা জলছাপ থাকে। আগে ছিল বাঘের ছবি, এখন আমাদের জাতির জনকের ছবি আছে। এখানে একটা জলছাপ আছে, এবং বাম পাশে এই যে জাতির জনকের এই যে বাম পাশে এখানে একটা কি থাকে স্যার? জল জল একটা সুতো থাকে না? জি জি স্যার। স্যার। এই সুতোটাকে জি বলা স্যার। হয় নিরাপত্তা সুতা। তাহলে আমরা বলবো আমাদের যে আসল নোট, সেই আসল নোটের মধ্যে নিরাপত্তার জন্য দুটো ব্যবস্থা নেওয়া হয়। একটা হচ্ছে নিরাপত্তা সুতা। এই নিরাপত্তা সুতাটা হচ্ছে ফ্লোরোসেন্ট ফসফোর কালি দিয়ে তৈরি।
এই ফসফর কালিটা হচ্ছে, দেখো ফসফর কালিটা হচ্ছে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড এবং ল্যান্থনেট দ্বারা গঠিত। ল্যান্থনেট মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 57, নাম শুনছি? জি স্যার। পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলোকে নিচের দিকে আলাদাভাবে রাখছিল, এটা আমরা মনে হয় SSC তে দেখছিলাম পর্যায় সারণীতে। জি 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলোকে নিচের দিকে রাখছিল। জি, জি ওই স্যার। মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইট মৌল বা ল্যান্থানাইট সিরিজ। তাহলে এই ধরনের ল্যান্থানাইট দ্বারা এবং বিভিন্ন জটিল ধাতব অক্সাইড দ্বারা ফসফর কালিটা তৈরি করা হয়। এই ফসফর কালিটা হচ্ছে ফ্লোরোসেন্ট। এই ফ্লোরোসেন্ট কথাটা মানে আমরা একটু পরে দেখতে পাবো বর্ণনার মধ্যে। আবার থাকে কি স্যার একটা জলচাপ। এখন আমরা যে ইউভি রশ্মিটা প্রয়োগ করি সেই ইউভি রশ্মিটা তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে খুবই কম এবং তার কম্পাঙ্কের মানটা হচ্ছে বেশি। তো যখন আমরা আসল টাকা বা পাসপোর্টের নিরাপত্তা সূত্রের মধ্যে এই ইউভি রশ্মিটা প্রয়োগ করব, তখন দেখব যে প্রতিপ্রভা সৃষ্টিকারী ইলেকট্রন, প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থের ইলেকট্রন, এখন প্রতিপ্রভা মানে হচ্ছে যে ফ্লোরোসেন্ট যে কথাটা আছে সেটা মানে হচ্ছে প্রতিপ্রভা, এবং প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থসমূহের ইলেকট্রন। তাহলে এখন স্যার এই যে প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থসমূহের ইলেকট্রন বলতে বোঝাচ্ছে আমরা এখানে যে জটিল ধাতব অক্সাইড এবং ল্যান্থানাইট যে আয়নগুলো ব্যবহার করছি তাদের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো এই রশ্মিটাকে শোষণ করে। তো যখন বাহির থেকে তারা শক্তি পায়, শক্তি শোষণ করার কারণে তাদের ইলেকট্রনগুলো কি হয়ে যায় স্যার, লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, যেটাকে বলা হয় উদ্দীপিত হওয়া। এবং এই ইলেকট্রনগুলো উদ্দীপিত বা উত্তেজিত ইলেকট্রনগুলো অতি অল্প সময়ের ব্যবধানে আবার নিজেদের কক্ষপথে যখন ফিরে আসে তখন তারা বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য এবং ক্ষুদ্র কম্পাঙ্কের রশ্মি বিকিরণ করে। অর্থাৎ তারা শোষণ করবে যে কোনটা, ইউভি রশ্মি, কিন্তু বিকিরণ করবে যে একটা ক্ষুদ্র তরঙ্গ, বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য এবং ক্ষুদ্র কম্পাঙ্কের রশ্মি, যে রশ্মিটা আমাদের দৃশ্যমান অঞ্চলের হওয়ায় এই সময় আমরা নির্দিষ্ট বর্ণ দেখতে পাবো। যেমন আমাদের নোটের মধ্যে 1000 টাকার নোটটার মধ্যে যদি আমরা ইউভি রশ্মি পেলি তাহলে সেটা এক কালার দেখবো, আবার 500 টাকার মধ্যে এক কালার, ডলারের মধ্যে এক কালার, রুপির মধ্যে এক এক কালার। এক একটা নোটের মধ্যে এক একটা ধাতুর অক্সাইড ব্যবহার করার কারণে এক একটা নোট এক এক ধরনের কালার সৃষ্টি করে। ঠিক আছে, তো আমাদের বইয়ের মধ্যে লিখে আছে যে 1000 টাকা নোটের জন্য কালারটা কিরকম হয়, 500 টাকার জন্য কিরকম, ডলারের জন্য কিরকম, এটা লিখে আছে স্যার, একটু দেখে নিব। তাহলে এই বিকিরণরশ্মি তরঙ্গ দৈর্ঘ্যগুলো দৃশ্যমান অঞ্চলে হওয়ার কারণে একটি এই নির্দিষ্ট বর্ণের সৃষ্টি হয়। তাহলে আমরা আসল নোট যদি হয় আমাদের নোটটা, তাহলে এই নোটের মধ্যে ইউভি রশ্মি প্রয়োগ করলে এই ধরনের নিরাপত্তা সূত্রটাকে জ্বলতে দেখবো। কিন্তু যদি জাল নোট বা জাল পাসপোর্ট হয়ে থাকে তাহলে তার মধ্যে এই ধরনের বর্ণ পাওয়া যাবে না। এখন আসা যাক স্যার, এই যে একটু কথা বলছিলাম এখানে ফ্লোরোসেন্ট, ফ্লোরোসেন্ট কথাটা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা শক্তি প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত সেটা জ্বলবে, শক্তি প্রয়োগটা বন্ধ করে দিলে আলো জ্বলাটা বন্ধ হয়ে যাবে, এটাকে বলা হয় ফ্লোরোসেন্ট। যেমন আমরা যে ইউভি রশ্মিটা প্রয়োগ করছি, ইউভি রশ্মিটা ওই ফসফর কালিগুলো কি করছে, ইউভি রশ্মিটাকে তারা শোষণ করছে, শোষণ করার কারণে তাদের ইলেকট্রন গুলো উদ্দীপিত হয়ে উচ্চ শক্তি স্তরে চলে গেছে। সেখান থেকে যখন আবার শক্তি হারায়, শক্তি হারিয়ে তারা যখন নিজেদের কক্ষপথে ফিরে আসে তখন তারা যে শক্তিটা বিকিরণ করে সেই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বড় হওয়ার কারণে আমরা এই সময় নির্দিষ্ট বর্ণ দেখতে পাই। যদি আসল নোট হয় আমরা বর্ণ দেখবো, জাল নোট হলে এটাকে কালো কালো দেখবো, এখানে কোনো বর্ণ সৃষ্টি হবে না। তাহলে এর মাধ্যমে আমরা জাল নোট এবং আসল নোটের মধ্যে পার্থক্য ধরতে পারি। আবার আরেক পাসপোর্টের মধ্যে একই ব্যবস্থা নেওয়া হয়। আরো কিছু আছে, যেমন এখন আমরা চকবাজার বা অন্য কোথাও গেলে অথবা আমাদের হালিশহরের আশেপাশে পাওয়া যেতে পারে, আমার জানা নেই, কিছু ইউভি কলম পাই আমরা, যেগুলো দিয়ে জি জাল নোট স্যার। বা জাল পাসপোর্ট শনাক্ত করা যায়। অর্থাৎ এই নিরাপত্তা সূত্রের মধ্যে আমরা যদি আমরা ইউভি কলম দিয়ে একটু দাগ দিই তাহলে দেখবো সেটা জ্বলতেছে, ঠিক আছে, সেখান থেকে আলো নির্গত হচ্ছে সেটা দেখতে পাবো। এইভাবে আমরা জাল নোট বা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারি। তো স্যার এটার স্ক্রিনশট দিয়ে রাখি, এটা আমাদের ইয়াতে দিতে পারে, 4 নম্বরের জন্য দিতে পারে। তো এটাতে গেলে ইউভি রশ্মির ভূমিকাটা আমি এমনিতে নোট চেনার জন্য, যাতে আমরা না ঠকি বাজারে গেলে, এর জন্য আরো কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি। আসল নোটের মধ্যে এখানে যে কয়েকটা ডট দেখতে পাচ্ছি, 5টা ডট দেখতে পাচ্ছি স্যার, জি স্যার। জি স্যার। এই 5টা ডট এগুলো কিন্তু খাঁজযুক্ত হয়, এগুলো খাঁজযুক্ত হয়ে যায়। খাঁজ মানে কি উঁচু নিচু হয়, আমরা যদি একটু কোমল ভাবে নোটটাকে স্পর্শ করি তখন দেখবো যে এগুলো উঁচু নিচু খাঁজযুক্ত হবে। এবং এটা দেওয়া হয় মূলত ব্রেইল পদ্ধতিতে যারা
পড়ে তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে কারা পড়ে স্যার? স্যার ব্লাইন্ডনেস জি স্যার, যারা ভেরি গুড। চোখে যারা চোখে দেখতে পায় না তারা যাতে বুঝতে পারে এটা কত টাকার নোট, সেই জন্য এখানে এই ডটগুলো দেওয়া হয়েছে। ডটগুলো দিয়ে তারা বুঝতে পারবে যে এটা কত টাকার নোট। ঠিক আছে, তো আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে নোটের দুইটা মাথা বা দুইটা প্রান্ত যখন আমরা যোগ করব, এই যে নোটের এই পাশ এবং এই পাশ যখন ভাঁজ করে আমরা যোগ করব, তখন এখানে একটা ফুলের ছবি দেখতে পাবো। তাহলে মূলত এগুলোর সাহায্যে আমরা আসল নোট চিনতে পারি। তো কারো কোনো প্রশ্ন আছে স্যার? না স্যার, স্যার ভিডিওটি একটু গ্রুপে দিয়ে দিয়ে। হ্যাঁ, দিয়ে দিব। আমার এই যে পরের ক্লাসটা আছে, ক্লাসটা শেষে দিয়ে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আগামীকাল আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। তো আগামীকালের পরীক্ষাটা আমি এভাবে স্ক্রিন শেয়ার করবো, প্রশ্নটা তোমরা ভিডিও অন করে পরীক্ষা দিবে। জি ঠিক আছে, স্যার। ওকে। আর পরীক্ষা শেষে খাতা অবশ্যই স্ক্রিনশটটা আমাকে গ্রুপে দিয়ে দিবে। ওকে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকার চেষ্টা করবো। ঠিক আছে, খোদা হাফেজ। সব ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।